সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই দিনে যিনি আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন, বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন। আজকে একজন মহান ব্যক্তি আমাদের সামনে হাজির রয়েছেন। আমরা ওনার সাথে কথা বলবো সরাসরি। 1973 স্বাধীনতার পরবর্তীতে যিনি বর্তমান উসমানী মেডিকেলের বিপির দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে যিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং দিনাজপুর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন, বিশেষজ্ঞ শল্য চিকিৎসক জনাব ডাক্তার আব্দুল্লাহ আলী চৌধুরী। স্যার, আমরা আপনার সাথে আজকে যে বিশেষ করে আজকে 7ই মার্চ, এই মার্চের বঙ্গবন্ধুকে নিয়ে যদি আপনি একটু স্মৃতিচারণ করেন স্যার। 7ই মার্চ আসলে এটা তো একটা ঐতিহাসিক দিবস, সারা বাংলাদেশ শুধু নয়। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সারা দুনিয়া আজকে সমাদৃত। ইউনেস্কো সেটাকে আন্তর্জাতিক হেরিটেজ হিসাবে গ্রহণ করেছে, এবং বঙ্গবন্ধুর এই যে 19 মিনিটের কবিতাখানি, যেটা ভাষণ আমরা বলি, অনেকে কবিতাও বলে, সেটা সারা বিশ্বে এবং ইউনেস্কোর মাধ্যমে সেটা দুনিয়ার শ্রেষ্ঠ মনীষীদের একটা শ্রেষ্ঠ ভাষণ হিসাবে সমাদৃত। উনি 19 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, সেখানে বাঙালি জাতির এই যে মানে দীর্ঘদিনের পাকিস্তান আমল, ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে বঞ্চনার ইতিহাস উনি তুলে ধরেছিলেন, আমাদের উপর জুলুম নির্যাতনের ইতিহাস উনি ধরে তুলেছিলেন। এবং বঙ্গবন্ধু সেটা বলেছেন, আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি, সেটা তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবা, আমরা ভাতে মারবো, পানিতে মারবো। এবং শেষে উনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেখানে তিনি আরও বলেছিলেন যে আমি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হুকুম দিচ্ছি, তোমরা গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলো এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো। সেই হিসাবে আমিও সিলেটের ছাত্র সংগ্রাম পরিষদের 11 জন সদস্যের মধ্যে একজন সদস্য ছিলাম। তখন থেকেই আমরা স্বাধীনতার জন্য বিভিন্নভাবে, তার আগে থেকে আমরা প্রত্যেকটা সামাজিক আন্দোলনে আমরা যোগদান করেছি। 65 সালে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখনও আমরা প্রশাসনে যোগদান করেছি। আর 69 বিশেষ করে 66 গণ আন্দোলন, 69 যে নির্বাচনের সময়ে বা অসহযোগ আন্দোলনের সময়ে আমরা সকল রকমের আন্দোলনে আমি যোগদান করেছি, এবং সেখানে আমাদের ছাত্রলীগের নেতৃত্বে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হতো। আর 7ই মার্চের আমরা ভাষণের দিন আমার মনে আছে, আমি তখন মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র, ঢাকা তখন সিলেট মেডিকেল কলেজ ছিল। আমরা 7ই মার্চে প্রথম ব্লকে আমরা মাইক ট্যাগ নিয়ে এসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার জন্য আমরা রেডি, কিন্তু সামরিক জান্তা সেটা প্রকাশ করতে দেয় নাই, আমরা ওই দিন প্রকাশ করতে পারি নাই। তার পরের দিন আবার ভাষণ আমরা রেডিও বাংলাদেশের সময় জেনে আমরা মাইক যুগে সেটা প্রকাশ করেছিলাম। সে যে কি আনন্দ গেছে, যে কি উল্লাস চতুর্দিকে ছিল বঙ্গবন্ধুর ভাষণের পরে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই জন্য 7ই মার্চ আমাদের অনুপ্রেরণা। 7ই মার্চ বঙ্গবন্ধুর এই যে ভাষণ ছিল, সেটা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা, এবং উনি সেখানে ইনডাইরেক্টলি বলতে গেলে স্বাধীনতার সর্বকিছুই ঘোষণা করে ওই দিন বলেছিলেন, আমরা এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তাই স্বাধীনতার এই যে লগ্নে 7ই মার্চের যে ভাষণটা, সেটা ইউনেস্কো সেটা রিকগনিশন করেছে, এবং বিশ্ব নেতাদের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে। তাই আজকে বিশেষ করে এই করোনাকালীন এই দুর্যোগে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই মহাক্ষণে আমাদের এই যে 7ই মার্চ উদযাপন অনেকটা সাদামাটাভাবে হয়েছে। আজকেও আমরা দিনাজপুর কলেজে সকলের সঙ্গে সংগতি প্রকাশ করার জন্য আমরা মিনি ম্যারাথন রেস করেছি। সেখানে আমাদের নবীগঞ্জের মাননীয় এমপি আমাদের মিলাদ গাজী শেখ শাহনাজ মিলাদ গাজী সাহেব উপস্থিত ছিলেন। তারপরে আমরা আমাদের প্রাইমারি স্কুল গাবদে প্রাইমারি স্কুলে খেলার মাঠে এই 7ই মার্চ উপলক্ষে আমাদের গ্রাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে আমি উপস্থিত ছিলাম। সেটা গ্রামেগঞ্জে মানুষদের স্বতঃস্ফূর্ত যে অবস্থান বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আসলে যারা দেখে নাই বা যারা উপস্থিত থাকে না, তারা উপলব্ধি করতে পারবে না। সেজন্য 7ই মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহাসে এটা শ্রেষ্ঠ দিন হিসাবে
পরিগণিত হয়েছে এবং 7ই মার্চেই বঙ্গবন্ধু সমস্ত কিছুর নির্দেশনা, স্বাধীনতার ব্যাপারে সমস্ত কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে জানবো স্যার, আজ এই যে বিশেষ করে যে ওই দিনে যে 7ই মার্চের সময় আপনারা যে বঙ্গবন্ধুর ভাষণ দেন, এই সময় কি আপনি তো স্টুডেন্ট ছিলেন স্যার, মেডিকেল স্টুডেন্ট ছিলেন, আপনাকে বঙ্গবন্ধুকে কীভাবে দেখেছিলেন? আমি আসলে 7ই মার্চের ভাষণের সময় বললাম আমি 3য় বর্ষের ছাত্র, আর বঙ্গবন্ধুর সঙ্গে আমার ব্যক্তিগত বা সমষ্টিগত পরিচয়, দেখা সাক্ষাৎ মিটিংয়ে আমাদের ওই 69-এ আমার মানে 73-এ সম্ভবত বঙ্গবন্ধু নির্বাচনের আগে 69-এ সিলেটে এসেছিলেন এবং আমরা মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা মেডিকেল শামসুদ্দিন ছাত্রাবাসের সামনে, এখন যেটা শামসুদ্দিন ছাত্রাবাস, সেটার সামনে আমরা একটা গেট করেছিলাম মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং রেজিস্ট্রি মাঠে আমরা মেডিকেল কলেজ থেকে প্রশাসন নিয়ে যতটুকু সম্ভব মঞ্চের পাশে আমরা বসেছিলাম। তারপরে আমরা যখন স্বাধীনতার পরে 72-73-এ আমি যখন মেডিকেল কলেজে ভিপি, আমাদের কলেজের, শুধু আমাদের কলেজে না, বাংলাদেশে তখন 8টা মেডিকেল কলেজ ছিল, সেখানে আমাদের ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। তখন আমরা 8 কলেজের বিপিজিএস এবং প্রিন্সিপালকে নিয়ে, তখন মন্ত্রী ছিলেন মালিক উকিল সাহেব, তো আমরা মালিক উকিল সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তো উনির মাধ্যমে সেটা সমস্যা না হওয়ার কারণে 2 দিন মিটিং হওয়ার পরে উনি বললেন যে আমি আর একটা সমাধান দিতে পারবো না, তোমরা আগামীকাল 4টার সময় বঙ্গভবনে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তোমাদের ডেট আমি ঠিক করে রেখেছি, উনি সমাধান দেবে। সেই অনুযায়ী আমরা তুফাইল ভাইয়ের মাধ্যমে আমরা তখন তদানীন্তন প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অফিসে যাই, আমরা 8 কলেজের ভিপিজিএস এবং প্রিন্সিপাল সহ। তো আমরা যাওয়ার পরেই বঙ্গবন্ধুর সামনে যারা গিয়েছেন তারা তাদের ব্যক্তিত্ব এবং তার মহানুভবতার কাছে সবসময় পরাজিত হয়ে এসেছে। আমরা যখন ভিতরে ঢুকলাম, আমাদের কুশল সংবাদ জেনে উনি পাঞ্জাবি তুলে আমাদেরকে দেখালেন যে দেখো, আমি গলব্লাডার অপারেশন করার জন্য এই দেখো কত বড় কাটার দাগ। আমাকে সিঙ্গাপুরে নুরুল ইসলাম, তখন প্রফেসর নুরুল ইসলাম সাহেব ওনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, কোনো চিকিৎসক আমার অপারেশন বাংলাদেশে করতে চাইলো না, আমাকে জোর করে সিঙ্গাপুরে পাঠালো। আমাদেরকে উনি বললেন যে দেখো, আন্দোলন করা চলবে না, ভালো করে পড়াশোনা করতে এবং ভালো ডাক্তার হবে, এই গলব্লাডার অপারেশনের জন্য কাউকে যেন সিঙ্গাপুরে যেতে না হয়। তা আমি উনার এই কথাটা সবসময় মনে রাখি এবং আমার ছাত্রদেরকে আমরা বলি যে আসলে গলব্লাডার এখন তো আমাদের দেশে সহজলভ্য অপারেশন হয়ে গেছে, ল্যাপারোস্কোপির মাধ্যমে সবাই অপারেশন করা সবসময় হচ্ছে। তবুও আমি আমাদের ডাক্তার সমাজের কাছে, ছাত্রদের কাছে অনুরোধ করব যে বঙ্গবন্ধু যে মহান বাণী উনি বলেছিলেন এই 72 ইংরেজিতেই, যে তোমরা এই দেশের ভালো ডাক্তার হবে, দেশের মানুষ যাতে সকল রকমের চিকিৎসা এই দেশে পায় সেরকম তোমাদেরকে দক্ষ ডাক্তার হতে হবে এবং বাইরে যাতে যেতে না হয় সেই জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। উনি আমাদের যে দাবি ছিল একটা তোফায়েল মাধ্যমে আমাদেরকে একটা সমাধান দিলেন এবং অনেক খুশি মনেই আমরা তখন ফিরে এসেছিলাম। সেই জন্য আজও আমার মনে পড়ে যে বঙ্গবন্ধুকে আমরা অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এবং ওনার যে অপারেশনের সিঙ্গাপুরে হয়েছিল, ওনার মনে যে ব্যথা ছিল সেটা যাতে আমরা পূরণ করতে পারি, নিজেরা ভালো চিকিৎসক হয়ে ছাত্র শিক্ষক যারা আমরা এখন আছি সবাই সচেষ্ট হব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনারা জানছেন দেশ বিদেশ থেকে যে বাজার আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত হয়েছেন, সবাই দেখছেন বা শুনছেন, আমরা একজন মহান ব্যক্তি, বিশেষ করে যে 7ই মার্চের যে স্মৃতিচারণ করেছেন, আমরা এ প্রজন্মের মধ্যে উনি ছড়িয়ে দিয়েছেন, আমরা জানবো এ প্রজন্মের যারা সবাই দেখবেন বা শুনবেন। স্যার আমি আপনার কাছে জানবো স্যার, যে বিশেষ করে যে নবীগঞ্জ উপজেলায় আপনার আইনশৃঙ্খলা এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে আপনি অগ্রণী ভূমিকা রাখছেন, এই ব্যাপারে যদি জানেন। আসলে আমি দেশের বাইরে অনেক দিন ছিলাম, সৌদি আরবে। আমি 96-তে সিলেটে ফিরে আসি। সিলেটে ফিরে আসার পরে আমাদের প্রাণপ্রিয় সংগঠন একটা সিলেট নবীগঞ্জ কল্যাণ সমিতির একটা ছিল, সেটা জন্মলগ্ন থেকেই আমরা শিক্ষা নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমি 2002 সালে সভাপতি হওয়ার পরে আমি সেটাকে নবীগঞ্জের গণমানুষের কাছে নিয়ে যাই। তখন বাংলাদেশে
সবচেয়ে শিক্ষার হার কম ছিল আমাদের সিলেট অঞ্চলে, এবং সেটা বিশেষ করে নবীগঞ্জে 27% আমাদের শিক্ষার হার ছিল। এবং ছাত্রদের ক্লাস 5-এর প্রাইমারিতে বিশেষ করে ঝরে পড়ার হার ছিল অত্যন্ত বেশি, 50 থেকে 60% ছিল মানে ঝরে পড়ার হার। এবং আমাদের কলেজে স্কুলে ছাত্র শিক্ষক সমত ছিল অত্যন্ত কম, 2জন বা 3জন শিক্ষক ছিল। আমাদের মরহুম মাননীয় অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব সময়ে আমাদের নবীগঞ্জ বা সিলেট অঞ্চলে অনেক স্কুলেই 5জন করে শিক্ষক দেওয়া হয়। তার আগে যে শূন্যতা ছিল, আমরা নবীগঞ্জ কল্যাণ সমিতির মাধ্যমে আমরা ক্লাস 5-এ, তারপরে মাদ্রাসাতে ক্লাস 8-এ পর্যায়ক্রমে আমরা বৃত্তি পরীক্ষা চালু করি। আমার অনেক বিদেশি প্রবাসী বন্ধুরা ছিলেন, তাদের সহায়তায় আমরা নিজেরা পরীক্ষা নিয়ে, এবং সেটা আমরা বিভিন্ন সময়ে প্রায় প্রতি শনিবারই আমরা নবীগঞ্জে যেতাম। বিভিন্ন প্রফেসর হাবিবুর রহমান আমাদের নবীগঞ্জে বাড়ি ছিলেন, প্রফেসর খালিক সাহেব, প্রফেসর ডি রাজা, আমাদের অ্যাডভোকেট আবু সলমান চৌধুরী সহ সিনিয়র আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন নবীগঞ্জ কল্যাণ সমিতির, তাদের মাধ্যমে আমরা শিক্ষকদের ক্লাস্টার মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করতাম। তারপরে আমরা বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষকদের এবং গার্জিয়ানদের মত বিনিময় সভা করতাম। করে করে আমরা 8 থেকে 10 বছর আমরা নবীগঞ্জে এই প্রাইমারি শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপক চেষ্টা করেছিলাম, এবং তার ফলশ্রুতিতে আমাদের নবীগঞ্জের শিক্ষা ঝরে পড়ার হারটা অনেক কমে গিয়েছিল। আমি অনেক জায়গাতেই প্রথম দিকে আমি যখন স্কুলে যেতাম জিজ্ঞাসা করতে হেডমাস্টারকে বা ক্লাস টিচারকে, ক্লাস 1-এ কতজন ছাত্র ভর্তি হয়েছে, যেমন বলতো 80 জন, ক্লাস 5-এ কতজন আছে সেটা বলতো 30 থেকে 40 জন। এই যে বাকি অর্ধেক ছাত্র ঝরে পড়ে যেত, মানে স্কুল করতো না। কিন্তু আমরা যখন চেষ্টা করলাম প্রাইমারি স্কুলগুলোকে গার্জিয়ানদের এবং ছাত্র শিক্ষকদের সমন্বয়ে গঠিত মানে একত্রিত করার জন্য, আস্তে আস্তে সেটা পরিবর্তন হলো, এবং আমাদের নবীগঞ্জের শিক্ষার মান আস্তে আস্তে বাড়তে থাকলো। তা আমরা 10 বছর আমরা চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছিলাম নবীগঞ্জে আপনার প্রাইমারি শিক্ষাকে উন্নত করার জন্য। এবং শেষবারের মতো আমরা 2011 সালে আমার তখনকার শিক্ষামন্ত্রী মাননীয় নাহিদ সাহেবকে নিয়ে এনে আমরা আশকন্দি স্কুলে একটা বড় পুরস্কার বিতরণী সভার আয়োজন করেছিলাম, এবং সেখানে আমরা আমাদের 10 বছরের যে মূল্যায়ন ছিল শিক্ষার উন্নয়ন, প্রাইমারি শিক্ষার উন্নয়নে, সেটা আমরা তুলে ধরেছিলাম। তাছাড়া আমরা মাদ্রাসা শিক্ষাকেও আমরা প্রসারিত করার জন্য আমরা মাদ্রাসায়ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা আমাদের নিজস্ব কায়দায় আমরা নবীগঞ্জে 4টা সেন্টার করেছিলাম। একটা গজনাইপুর হাই স্কুলে, একটা আউসকান্দি হাই স্কুলে, একটা ইনায়তগঞ্জ, এবং আরেকটা 1 নম্বর ইউনিয়নে, নামটা বড়বাখর ইউনিয়নে একটা স্কুলে, আমরা হাই স্কুলে, আমরা এই 4টা সেন্টারের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতাম। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার প্রবাসী বন্ধুদেরকে। আমি কারোর নাম বলে সবাইকে শুরু করতে চাই না, বিশেষ করে প্রবাসী যারা আমাদের নবীগঞ্জে ছিলেন, বিশেষ করে লন্ডন প্রবাসী, তারা আমাদের নবীগঞ্জ কল্যাণ সমিতিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এবং ওনারা এখনও করে যাচ্ছেন। আর 2008 সালে যখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথমে বাংলাদেশে কমিউনিটি পুলিশিং করা হয়, তো আমাকে কেন জানি না মাননীয় এসপি সাহেব, তখন এসপি সাহেব ছিলেন নাম যেন, আমাকে অনেকটা ডেকে নিয়েই নবীগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নির্বাচন করেন। এবং আমি তোফাজ্জল সাহেব, প্রফেসর তোফাজ্জল সাহেব তখন নবীগঞ্জ পৌরসভার ইলেক্টেড চেয়ারম্যান ছিলেন, উনি সম্পাদক ছিলেন, এবং আমি সভাপতি করে আমরা অত্যন্ত মানে সাফল্যের সাথে নবীগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের কাজ আমরা করেছি। আমি 7 দিনের একটা প্রোগ্রাম নিয়েছিলাম হওয়ার মাস 6 পরে, যাতে আমরা 13টা ইউনিয়নে আমরা একযোগে প্রচার করতে পারি। আমি লিফলেট প্রায় 10,000 লিফলেট বিতরণ করেছিলাম। প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা প্রচার করার জন্য মাইকিং করেছিলাম। প্রায় 2,500 বৃক্ষ আমি সকল স্কুলে আমি বিতরণ করেছিলাম। আমার নিজের একটা নার্সারি ছিল গ্রামের বাড়িতে, প্লাস সিলেটের বন বিভাগের থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সিলেটের বন কর্মকর্তা আমাকে সাহায্য করেছিলেন। প্রায় 2,000 গাছ বিনা পয়সা উনি আমাকে ওনাদের সরকারি নার্সারিতে আমাকে দিয়েছিলেন। তা আমি সেই গাছগুলো থানার মধ্যে রেখেছিলাম, এবং থানা থেকে প্রত্যেক স্কুলে 10টা করে চারা আমি তখন বিতরণ করেছিলাম। তো ওই সময়ে আমাদের নবীগঞ্জের হঠাৎ করে এই যে মামলা মোকদ্দমার হার অনেক কমে গিয়েছিল, আর আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বেশ উন্নতি হয়েছিল। পরে অবশ্য নানা কারণে আমি রেজিগনেশন দিয়ে ওই পদ থেকে ছেড়ে চলে এসেছিলাম।
ধন্যবাদ। আচ্ছা, আপনার যে বিশেষ করে যার যার দিনারপুর যে ডিগ্রি কলেজে আপনার প্রতিষ্ঠানগুলো আসলে দিনারপুর কলেজের আমরা দিনারপুর একটা বিশেষ উল্লেখযোগ্য এলাকা, কারণ পরগনা হিসাবে দিনারপুর এখনও সবার মানুষের মুখে মুখে। 3টা ইউনিয়ন নিয়ে আসলে দিনারপুর পরগনা, আমাদের গজনাইপুর, তারপরে পানিউন্দা এবং আউসখান্দি, এই 3টা ইউনিয়ন নিয়ে 3টা ইউনিয়ন পরিষদ নিয়ে দিনারপুর গঠিত একটা প্রসিদ্ধ দিনারপুর পরগনা। ব্রিটিশ আমলে পরগনা সিস্টেম চালু ছিল, কিন্তু দিনারপুর বাসীরা আমরা দিনারপুর নিয়ে গর্ব করি। যে দিনারপুর স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজের স্বপ্ন বহুদিন ধরে ছিল। 97 সালে প্রথমে একটা বাস্তবায়ন কমিটি গঠিত হয়। তারপরে যে কোনো কারণেই হোক সেটা খুব একটা বেশি দূর আগাইতে পারে নাই। তারপরে অনেক দিন মুখ থুবড়ে পড়েছিল। তারপরে 2013 সালে আমরা আবার আমাকে সভাপতি এবং আমাদের তখনকার চেয়ারম্যান আমাদের আমজাদুল হক মুকুলকে সম্পাদক করে, উনি আগের কমিটির মেম্বারও ছিলাম, আমাদের নতুন করে কমিটি শুরু হয়। 13 সালে আমরা কলেজের অবকাঠামো নির্মাণে শুরু করি এবং মাননীয় শিক্ষা বোর্ডের যে ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, পরিদর্শক ছিলেন কিবরিয়া তাফাদার, ওনারা অত্যন্ত সহযোগিতার কারণে এবং তখনকার যে চেয়ারম্যান ছিলেন ওনার সহযোগিতার কারণে আমরা 3টা সাবজেক্ট নিয়েই আমরা যাত্রা শুরু করি। যেভাবেই হোক আমরা অত্যন্ত সহজভাবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন আমরা নিয়েছিলাম এবং আমরা 3টা সাবজেক্ট নিয়ে আমরা প্রথমেই যাত্রা শুরু করেছিলাম। আমাদের প্রবাসী বন্ধুরা আমাদের অনেক সাহায্য করেছেন। আবুল কাশেম আমার একই গ্রামে আমার বাড়ি, তো উনি প্রথমে বিল্ডিংটা আমাদের দেন। তার মনসুর আলী খান, উনি 10 লাখ টাকা ডোনেশন করেন। তারপরে আরও 2টা বিল্ডিং আমরা পাশাপাশি তৈরি করি। একটা বিল্ডিং আমার মা এবং ভাইরা ডোনেট করে, আরেকটা বিল্ডিং আবুল কালাম করে আরেকজন দান করেন, শহীদ মিনারও আরেকজন দান করেন। সব মিলিয়ে আমরা অবকাঠামো খুব তাড়াতাড়ি করার কারণে এই গত 2018 সালে 18 সালে অক্টোবরে আমরা এমপি ভুক্তি পাই। কারণ আমাদের রেজাল্ট প্রথম বছর আমরা 76 জন ছাত্র ভর্তি করেছিলাম। আমাদের নতুন যে প্রভাষকরা ছিল, অত্যন্ত নতুন, প্রিন্সিপালের নতুন, সেই অবস্থায় আমরা 75 জন ছেলে মেয়ে আমার কলেজ থেকে পাশ করে। ইটস এ মিরাকেল ছিল আমার কলেজের জন্য। তারপরে আমার প্রতি বছরই আমার বিশেষ করে এই নতুন শিক্ষক হলেও আমাদের যে আমরা চেষ্টা করেছিলাম আমাদের শিক্ষার মান যাতে বজায় থাকে এবং ছাত্ররা যাতে ভালো করে পরীক্ষার সময় পরীক্ষার ভালো রেজাল্টের কারণে এবং আমাদের অবকাঠামোগত উন্নয়নের কারণে আমরা এবং আমাদের যে বর্তমান যে এমপি আছেন শাহনওয়াজ মিরাজ গাজী, উনিও চেষ্টা করেছেন এবং এলাকার সবাই আর্থিক সহায়তার কারণে। বিশেষ করে আমায় স্মরণ করতে চাই আজকের এই দিনে আমাদের যে কলেজের ব্যাপারে আমাদের সিলেটের গোলাপগঞ্জের এক সাংবাদিক ঢাকায় থাকেন, উনি হলেন মুকুল চৌধুরী, এবং আমার এক বন্ধু জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি আমজাদ হোসেন, ওনার বাড়ি রংপুরে। উনি আমাকে মিনিস্ট্রির পারমিশনগুলো, ওনারা আমাদের মিনিস্ট্রির পারমিশনগুলো পেতে আমাকে অত্যন্ত সহযোগিতা করেছিলেন। আমরা যথাসময়ে আমরা চূড়ান্ত অনুমোদন পাই এবং আমরা এমপিভুক্তির জন্য অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতা এবং অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা আমি জানাই যে আমাদের 13 জন শিক্ষক এবং 6 জন আমার স্টাফ, 19 জন আমার সরকারিভাবে বেতন পাচ্ছে এমপিভুক্তির পর থেকে। আর গত 23 ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আমাদের কলেজে গিয়েছিলেন। ওনাকে নিয়ে আমরা একটা সুন্দর সার্থক মিটিং করেছিলাম। সেটা এবং ওনার প্রচেষ্টায় এবং সরকারি কর্মচারী কর্মকর্তা এবং আমাদের বিভিন্ন জেলায় আমাদের নবীগঞ্জে যারা ইলেক্টেড সভাপতি সদস্যরা ছিলেন, এমপি, উপজেলা চেয়ারম্যান বা আমাদের মাননীয় মেয়র যারা ছিলেন, সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রশাসন থেকেও আমরা সব সময় সাহায্য পেয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা দিনাজপুর কলেজকে এমপিভুক্ত করার সুযোগ পেয়েছি এবং আমরা একটা নতুন বিল্ডিংও আমরা পেয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী তখনই বলে আসছিলেন,
ওই ভবনের ভিত্তিপ্রস্তর উনি স্থাপন করেন এবং একতলার টেন্ডার মানে কাজ চলছিল এবং উনি বলেছিলেন যে ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাতে উনি 4তলা বিল্ডিং আমাদের কমপ্লিট করে দিতে পারেন। তো আশা করি আমাদের 4তলা বিল্ডিংয়ের কাজ শেষ হলে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সাফিসিয়েন্ট হব, কিন্তু ডিগ্রি কলেজ করতে গেলে আমার আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন। আশা করি সদস্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতায় শিক্ষাক্ষেত্র অনেক এগিয়ে গিয়েছে, অবকাঠামো অনেক উন্নত হয়েছে। আশা করি আমাদের দিনাজপুর কলেজের উন্নয়নের জন্য ডিগ্রি কলেজ চালুর জন্য আমরা আরেকটা বিল্ডিং অত সহজে পাবো, যাতে আমরা ডিগ্রিটা অন্তত আগামী 23 সালের মধ্যে শুরু করতে পারি। সে ব্যাপারে সকলের সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। ধন্যবাদ। স্যার, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।